আদিত্য, আমরা ঠিক দিকেই তো যাচ্ছি, তাই না? আপনার কি মনে হয়? হ্যাঁ, অন্তত আয়নার দেখানো পথ অনুযায়ী এটাই সঠিক, কিন্তু মায়াজাল কোথায় আছে সেটা বুঝতে পারছি না। জানি না আর কতক্ষণ হাঁটতে হবে। আপনার কি আর হাঁটার শক্তি নেই? আমি একজন ইস, এক্ষুনি তো রাজকুমার বলে ফেলছিলাম। কি হলো? বলতে গিয়ে থেমে গেলেন যে? বলছিলাম, তুমি আর আমাকে আপনি আপনি বলো না। আমরা তো একে অপরের সহযোগী আর বন্ধুও, তাই এখন থেকে তুমি করেই বলো। আদিত্য, এই জায়গাটা কেমন যেন অদ্ভুত ঠেকছে। চারপাশটা এত নির্জন, কোনো শব্দও নেই। এটা কি কোনো ফাঁদ হতে পারে? হতে পারে। এখানে কিছুই স্বাভাবিক না। মনে হচ্ছে আমাদের ধৈর্য আর সাহস দুটোই পরীক্ষা নেওয়া হবে। চলো সামনে এগোই। মায়াজাল খুঁজে বের করে আয়নার জগৎ থেকে বের হওয়াই আমাদের প্রথম কাজ। জানি না আর কতগুলো পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমাদের ধৈর্য ধরতে হবে অবনী। আমরা একসাথে আছি, সেটাই বড় কথা। একসাথে আমরা সব বাধা পেরিয়ে যাব। সবকিছু সময় মতোই হবে। ধৈর্য আর সাহস, এগুলো আমি পূর্বের পথেই শিখেছি। আমি জানি ভয় আমাদের শক্তি কেড়ে নেয়। আমি চাই না ভয় আমাদের নিয়ন্ত্রণ করুক। কিন্তু যদি আমরা পথ হারাই, যদি মায়াজাল খুঁজেই না পাই? হারানোর কথা ভেবো না। আমরা যা শুরু করেছি তা শেষ করব। বিশ্বাস রাখো, আমরা পারবো। ওই তো সামনে কিছু একটা দেখা যাচ্ছে। মনে হচ্ছে ওটা কোনো জলাশয়। চলো এগিয়ে দেখি। তবে সাবধান আদিত্য। আদিত্য দেখো, এটা নিশ্চয়ই মায়াজাল। এত সুন্দর কিছু আমি আগে কখনো দেখিনি। হ্যাঁ, এটা যেন কোনো হীরার মতো চকচক করছে। হয়তো এটা হীরারই জল। শুনেছি হীরা দিয়ে কাঁচ কাটা যায়, তাই হয়তো এই জল দিয়ে আমরা মায়া আয়না থেকে বের হতে পারবো। কিন্তু কিভাবে এটাকে সংগ্রহ করব? তোমরা কে? কেন এসেছো এখানে? আমি অবনী, আর ও আমার বন্ধু আদিত্য। তুমি তুমি কি মায়াজাল? হ্যাঁ, আমি মায়াজাল। বহু বছর ধরে আমি এখানেই আছি। শুধু তারাই আমাকে দেখতে পায় যাদের ইচ্ছা আর বিশ্বাস একেবারে পবিত্র আর বিশুদ্ধ। আমরা এখানে এসেছি তোমাকে খুঁজতে। আমাদের সাহায্য প্রয়োজন। সাহায্য চাইতে এসেছো? কিন্তু জানো কি, আমি শুধু তাদেরকেই সাহায্য করি যারা সত্যিকার অর্থেই তার যোগ্য। আমরা সত্যিই তোমার সাহায্য চাই। আয়নার মায়া জগৎ থেকে বের হওয়ার জন্য তোমার সাহায্য দরকার। আমাদের পরিবার, আমাদের জীবন, সবকিছু ওই আয়নার বাইরে। শুধু চাওয়াই যথেষ্ট নয়। তোমাদের তোমাদের প্রমাণ করতে হবে যে তোমরা যা বলছো তা সত্য। কিভাবে প্রমাণ করব? এটা কি হচ্ছে অবনী? এই সোনা রূপা কোথায় থেকে আসছে? এত সোনা, এত রূপা, আর এই জঙ্গল কত অদ্ভুত। হঠাৎ করেই ঝড়, তাও আবার সোনার বৃষ্টি আর রূপার বৃষ্টি। যেগুলো অস্বাভাবিক আদিত্য। কোনো নিরাপদ জায়গায় চলো। বেরিয়ে এসো। তোমাদের পরীক্ষা শেষ। পরীক্ষা? কিসের পরীক্ষা? আমি তোমাদের একে অপরের প্রতি আস্থা আর সততার পরীক্ষা নিলাম। এত এত সোনা রূপা দেখেও তোমাদের দুজনের মনে বিন্দু মাত্র লোভ জাগেনি, এবং এই ঝড় হাওয়ার মাঝেও একে অপরকে রেখে শুধু নিজের চিন্তা করোনি। আমরা একে অপরের সহযোগী, এটা আমাদের কর্তব্য। হ্যাঁ, আর অবনীকে রক্ষা করা আমার দায়িত্ব।
তোমাদের ইচ্ছা এবং বিশ্বাস প্রমাণিত হলো। এই পবিত্র জল নিয়ে যাও। এটি তোমাদের শুধু আয়নার জগৎ থেকেই মুক্তি দেবে না, বরং তোমাদের একে অপরের প্রতি বিশ্বাস আরো দৃঢ় করবে। ধন্যবাদ মায়াজাল, আমরা কখনো তোমার এই উপকার ভুলবো না। তোমার সাহায্য আমরা মনে রাখবো। ধন্যবাদ। এর বিনিময়ে তোমার কোনো সাহায্য করতে পারলে আরো ভালো লাগতো। তার কোনো প্রয়োজন নেই। আমি জানি তোমরা সৎ, তবে মনে রেখো এই পথ কিন্তু সহজ হবে না। কিন্তু তোমরা যদি একে অপরকে বিশ্বাস করো তাহলে তাহলে সব বাধা পেরিয়ে যাবে। যাও যাও, এখন যাও। শুনলাম তোমরা মায়াজল সংগ্রহ করেছ, কিন্তু কিভাবে পারলে? এটা তো অনেক কঠিন পথ ছিল। বিধাতা আমাদের সাহায্য করেছে। আমাদের হাতে মায়াজাল, এই জল সত্যি কি এটা আমাদের মুক্তির পথ খুলে দিবে? হ্যাঁ, একদম। আমি আমার আয়না উন্মুক্ত করে দিলে তোমরা এই জল ছিটাবে আর নিজেদের পথ পাড়ি দিবে। অবনী, এই জল যদি না হয় তবুও আমাদের শুধু একসাথে থাকতে হবে। যতটুকু শক্তি আছে ততটুকু দিয়েই এই পথে এগিয়ে যেতে হবে। আমি জানি, কিন্তু এই পথের যাত্রায় এত কিছু দেখেছি, এত কিছু অনুভব করেছি, মনে হয় এইটাই হয়তো আমাদের শেষ বাধা। কিন্তু তারপরও আবার নতুন পরীক্ষার মুখোমুখি হতে হয়। আমরা যদি একে অপরকে বিশ্বাস করি তাহলে এই যাত্রা আর কঠিন হবে না। সবকিছুই আমরা পারবো, শুধু একে অপরের পাশে থাকতে হবে। তুমি বলেছো আমরা নিজেদের ভিতরেই শক্তি খুঁজে পাবো। এই চিন্তা মনে রেখে আমি মনে করি আমাদের আর পিছনে ফিরে তাকানো উচিত নয়। হ্যাঁ, এবার এই জল নিয়ে আয়নার সামনে দাঁড়াতে হবে। পরবর্তী বাধা পেরোনোর সময় এসেছে। হ্যাঁ, এবারে আর কোনো ভয় নয়। সামনে যা কিছুই আসুক আমরা একসাথেই এগিয়ে যাব। আমরা প্রস্তুত, কিন্তু তুমি কি আমাদের মুক্তি দেবে? আমরা আর কোথাও পালাতে পারবো না। আমাদের বিশ্বাস এখন তোমার উপর। আয়না, আমরা এত কিছু পার করেছি, এত কিছু সহ্য করেছি, এখন আমাদের কাছে একটাই চাওয়া, মুক্তি। আমরা কি সত্যি মুক্ত হতে পারবো? তোমরা সত্যি অনেক পথ পাড়ি দিয়েছ। সাহস, শক্তি, একতা সবই ছিল তোমাদের মধ্যে। তবে এটি এক অভ্যন্তরীণ পরিবর্তন, এক নতুন শুরুর ইঙ্গিত। এবার মায়াজল দিয়ে আমাকে উন্মুক্ত করো। কিন্তু এই জল সংগ্রহ করতে যেমন সত্য আর আস্থা লেগেছে, এই জল ব্যবহার করতেও তাই লাগবে। কি বলছো আয়না? আমি কিছুই বুঝতে পারছি না। সে বলছে আমরা যদি সত্যিই মুক্তি চাই তবে আমাদের আত্মবিশ্বাসের শুদ্ধতা থাকতে হবে, আমাদের সঠিক পথে থাকতে হবে। হ্যাঁ, ঠিক। মুক্তি তখনই আসবে যখন তোমরা নিজের অন্তরের আঘাতগুলো সারিয়ে তুলে একে অপরের পাশে দাঁড়িয়ে এই পথ শেষ করবে। শুধু মায়াজল নয়, তোমাদের ভেতরের শক্তি থেকেও মুক্তি আসবে। এ কি হলো? আয়না তো ভেঙে গেল। তার মানে আমরা কি নিজেদের ক্ষতি করে ফেললাম? তোমরা চিন্তা করো না, এটা তোমাদের এই সময়ের ঘূর্ণি থেকে বের হওয়ার রাস্তা। তোমরা বেরিয়ে গেলেই আমি আগের রূপে ফিরে আসব। চলো অবনী, এই আয়না থেকে এবার বের হওয়ার পালা। অবনী, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাকে সময়ের ঘূর্ণি থেকে বাঁচিয়েছ, আমার জন্য নিজের জীবনকে বিপদে ফেলেছ। আমি তোমার এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। তুমি না থাকলে হয়তো আমি চিরকাল ওই আয়নার মাঝেই বন্দী হয়ে থাকতাম। আদিত্য, আমি থাকতে তোমাকে কখনো বিপদে পড়ে থাকতে দিব না।
কিন্তু আমাদের বিপদ এখনো কাটেনি। আমরা মাত্র দুটো দরজা পার করেছি। ঝর্ণার পানি সংগ্রহ করতে হলে আমাদের শেষ দরজাটাও পার হতে হবে। এখানে তো কোনো দরজাই দেখছি না। চলো সামনে এগিয়ে দেখি। আমরা ঠিক পথে আছি তো? এই পথটা যেন একটু অদ্ভুত লাগছে, যেন পথ আমাদের পিছু পিছু চলে আসছে। একটু আগে এই গাছটা পেরিয়ে এলাম। হ্যাঁ তাই তো। এটা আবার কোনো গোলক ধাঁধা নয় তো? আমরা কি একই পথে বারবার যাচ্ছি? চলো এবার সামনে এগিয়ে দেখি। যদি এই ভাঙা ডাল সামনে পথের উপর দেখি, তার মানে বুঝতে পারবো আমরা গোলক ধাঁধার পথে আছি। অবনী, এই দেখো, আমাদের সন্দেহ ঠিক ছিল। যদি এইভাবে চলতে থাকি তাহলে তো নির্দিষ্ট সময়ের মধ্যে এই পথ শেষ করতে পারবো না। হে মায়াবী ঝর্ণা, আমাদের পথ দেখান। অবনী, তুমি তোমার সাথীকে বাঁচিয়ে নিয়েছ। তুমি এই সাহসী, তবে এখনো 3 নাম্বার দরজা পেরোতে হবে, তবেই আমার থেকে ঝর্ণার পানি নিতে পারবে। বলুন, আমাদের তৃতীয় পরীক্ষা কি? তা তোমরা সময় মতো জেনে যাবে। এখন তোমরা সাহস দেখাও। তোমরা যদি সত্যিকার সাহসিকতা দেখাতে চাও তবে 1 পা এগিয়ে যাও, আমি তোমাদের সাহায্য করব। আরো 1 পা এগিয়ে যাও, এভাবে 20 কদম এগিয়ে যাবে। তবে যদি পিছিয়ে যাও তবে আমার জল তোমাদের কিছুই দেবে না। 17, 18, 19, 20। এই তো 20 কদম শেষ। এটা তো মনে হচ্ছে ঝর্ণার পানির শব্দ। হ্যাঁ, মনে হচ্ছে ওই দিকে কোনো ঝর্ণা আছে। এই তো সেই মায়াবী ঝর্ণা। আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই ফিরে এসেছি। তার মানে আমাদের পরীক্ষা সম্পন্ন হয়েছে। কিন্তু 3 নাম্বার দরজা তো আর পার হলাম না। চলো সময় নষ্ট না করে আগে ঝর্ণার পানি সংগ্রহ করি। এগুলো কি? এই ঝর্ণা কি আমাকে কোনো প্রশ্ন করছে? তাড়াতাড়ি, অতীত আর ধৈর্য, এগুলোর মধ্যে কি সঠিক উত্তর হতে পারে? যদি ভুল করি তাহলে হয়তো ঝর্ণার পানি নিতে পারবো না। কিন্তু সঠিক শব্দটা কিভাবে বুঝবো অবনী? সময় আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। আমার মনে হয় তাড়াহুড়ো শব্দটাই সঠিক হবে। এই জায়গা থেকে যত দ্রুত পানি নিয়ে বের হওয়া যায় ততই ভালো। আমি তাড়াতাড়ি শব্দটাই ধরলাম। না আদিত্য, তাড়াতাড়ি কখনোই সঠিক উত্তর হতে পারে না। আমরা যদি তাড়াতাড়ি করি ভুল করে ফেলবো, এবং অতীত শব্দটা, সেটা হয়তো আমাদের ভুলের দিকে নিয়ে যাবে। আমার মনে হচ্ছে ধৈর্য শব্দটাই সঠিক। ধৈর্য ধরলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। তুমি এতটা নিশ্চিত কিভাবে অবনী? যদি তুমি ভুল হও? এই ঝর্ণা আমাদের পরীক্ষা নিচ্ছে আদিত্য, আমাদের ভেতরের গুণাবলী যাচাই করছে। তাড়াতাড়ি করলে আমরা আরো গভীর অন্ধকারে আটকে যাব, অতীতে হারালে পিছিয়ে পড়ব। ধৈর্য ধরে যদি এগোই তবেই সঠিক পথ খুঁজে পাবো। ঠিক আছে, আমি তোমার উপর ভরসা করছি। তুমি যা বলবে তাই করব। তোমরা সঠিক পথ বেছে নিয়েছ। ধৈর্যই ছিল সঠিক উত্তর। কিন্তু মনে রেখো, প্রতিটি ধৈর্যের শেষে একটা কঠিন সিদ্ধান্ত অপেক্ষা করে। প্রস্তুত হও, এখন তোমরা এই ঝর্ণা থেকে পানি সংগ্রহ করতে পারবে। তুমি ঠিক ছিলে অবনী, ধৈর্যই সঠিক উত্তর। আর আমাদের শেষ পরীক্ষা সমাপ্ত। না, সমাপ্ত নয়। শুনলে তো, নীলঝর্ণা বলল প্রতিটি ধৈর্যের শেষে একটা কঠিন সিদ্ধান্ত। তার মানে আরো কিছু কঠিন সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। জানি না আমাদের আর কতগুলো পরীক্ষার সম্মুখীন হতে হবে। এখানে প্রতি কদমে কদমে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এটাই হয়তো এই জঙ্গলের রহস্য। হ্যাঁ আদিত্য, এটাই এই মায়াবী জঙ্গলের রহস্য।
এখানে প্রতি কদমে কদমে বাধা। তবে ঝর্ণা আমাদেরকে সতর্ক করে দিল, সামনে হয়তো এমন কিছু অপেক্ষা করছে যা আমাদের বন্ধুত্ব, বিশ্বাস আর সাহস সবকিছু পরীক্ষা করবে। আমাদের সতর্ক থাকতে হবে। হ্যাঁ, তুমি এখানে দাঁড়াও, আমি পানি সংগ্রহ করে নিয়ে আসছি। না, আমিও যাব তোমার সাথে। চলো দুজনে একসাথে যাই। এই ঝর্ণায় ভিজে মনে হচ্ছে আমার সকল ক্লান্তি দূর হয়ে গেল। তার মানে আসলেই এই পানি আমার মাকে সুস্থ করতে সক্ষম হবে। হ্যাঁ, তুমি চিন্তা করো না আদিত্য, তোমার মায়ের কিছুই হবে না। আমি জানি তুমি নিজের মায়ের জন্য সবকিছু করতে পারবে। আমি তোমাকে অনেক মিথ্যা বলেছি অবনী, কিন্তু আর না, আমি তোমাকে সব সত্যি বলতে চাই। আমি এই রাজ্যের রাজকুমার আদিত্য। এটা তোমাকে জানাতে চাই। কি হলো আদিত্য, কি ভাবছো? চলো, এবার আমাদের এতদিনের অপেক্ষার পর ঝর্ণার পানি সংগ্রহ করার সুযোগ পেয়েছি। হ্যাঁ, কিন্তু এই পানি নেওয়ার আগে অবনী, আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলতে চাও আদিত্য? অবনী, আদিত্য, তোমরা দুজন সত্যিকারের সাহসী, যারা নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে সত্যের সন্ধান করতে চেয়েছ। তোমাদের জন্যই আমি অপেক্ষা করছিলাম। কে কথা বলছে? তুমি কে? সামনে আসো। আমি মায়াবতী, এই ঝর্ণার রক্ষক। যুগ যুগ ধরে আমি প্রকৃতির শক্তিকে রক্ষা করে চলেছি। আমার জল শুধুমাত্র তাদের জন্য যারা আত্মত্যাগের প্রকৃত মূল্য বুঝে। মায়াবতী, তুমি আমাদের পথ দেখিয়ে সাহায্য করেছো। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আমি শুধু তোমাকে পথ দেখিয়েছি অবনী, কিন্তু তুমি সেই পথের সকল বাধা পেরিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছ। তাহলে এখন আমরা কি এই জল নিতে পারবো? আমরা অনেক কষ্ট করে এখানে এসেছি। আমার মা অনেক অসুস্থ, আমি তাকে বাঁচাতে চাই। হ্যাঁ, নিতে পারবে, তবে আমার জল শুধু একজনের জন্য নেওয়া যাবে। কাকে বেছে নেবে তোমরা? একজন, কিন্তু জল তো আমাদের দুজনেরই প্রয়োজন। তবে মায়াবী নীল ঝর্ণার জলে শুধু তোমাদের ভেতরে যে কোনো একজনই নিতে পারবে। তার শুধু একজনেরই কাজে আসবে এই জল। তাহলে আদিত্য, এটা তুমি নাও। তোমার মায়ের জন্য এই জল অনেক বেশি জরুরি। তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। তুমি তাকে বাঁচানোর জন্য এখানে এসেছো। না অবনী, আমি জানি না এই জল তোমার কেন দরকার, কিন্তু তুমি এখানে এসেছো আর সব বাধা পেরিয়ে এই জল হাসিল করার সুযোগ পেয়েছো। হ্যাঁ, আমারও প্রয়োজন, কিন্তু আমি জানি তোমার মায়ের জীবন আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তুমি জল নিয়ে যাও আদিত্য। তুমি কি জানো তুমি কি বলছো? তুমি কি এত সহজেই তোমার লক্ষ্য ছেড়ে দেবে? তুমি কি নিজের প্রয়োজনকে উপেক্ষা করবে? তুমি আমাকে সময়ের ঘূর্ণি থেকে বাঁচিয়েছো, সেটাই অনেক। তুমি এই জলের আসল হকদার। আমি তোমাকে কথা দিচ্ছি আদিত্য, আমি এটা নিয়ে চিন্তা করছি না। আমি শুধু চাই তুমি জল নিয়ে যাও আর তোমার মা সুস্থ হোক। সময় কম, তোমরা তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও, কে নিবে এই মায়াবী জল। আমি এটা নিতে পারবো না অবনী, তুমি আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি এটা নিয়ে যাই তবে হয়তো আমার মা সুস্থ হয়ে উঠবে, কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি বলছি এই জল তুমি নাও আদিত্য। আমি অন্য কোনো উপায়ে আমার প্রয়োজন মেটাবো, কিন্তু তোমার মায়ের জন্য এটাই একমাত্র উপায়। তোমাদের ত্যাগ আমাকে অভিভূত করেছে, আর এটাই ছিল তোমাদের সর্বশেষ পরীক্ষা। একে অপরের জন্য ত্যাগের পরীক্ষা। তোমরা তাতে সফল হয়েছ। প্রকৃতি এমন নিঃস্বার্থ হৃদয়ের মূল্য দিতে জানে, তাই
তোমাদের দুজনেই এই জল ব্যবহার করতে পারবে। এই জল শুধু শরীর নয়, আত্মার গভীর ক্ষত সারিয়ে তুলবে। তোমাদের আত্মত্যাগী তোমাদের সত্যিকারের শক্তি। ধন্যবাদ তোমাকে মায়াবতী। চলো অবনী, এবার ফেরা যাক। অপদার্থ, অযোগ্য, আমি তোদের পাঠিয়েছিলাম একটা সাধারণ কাজে, আর তোরা সেটাও পারলি না। হাত গুটিয়ে দাঁড়িয়ে দেখছিস। সর্দার, আমাদের আরেকটা সুযোগ দিন, আমরা প্রতিশোধ নেব। এবার আমাদের সব শক্তি দিয়ে ওদের ধরে আনব। সুযোগ? শেষবারের মতো তোদের সুযোগ দেই, তোরা কি তাদের ধরে আনতে পারবি? সর্দার, আমরাও তো ভাবিনি ওরা এত বুদ্ধিমান হবে। ছেলেটা তো শুধু এক সাধারণ রাজকীয় রক্তের ছেলে, আর মেয়েটা, সে তো আরো দুর্বল দেখাচ্ছিল। দুর্বল? দুর্বল বলছিস? সেই দুর্বল মেয়ে তোদের চোখের সামনে থেকে পালিয়ে গেল, আর সেই সাধারণ ছেলে তোদের নাকের ডগা গলে বেরিয়ে গেল। তোরা যদি নিজেদের ব্যর্থতা স্বীকার না করিস, তবে আমি এখনই তোদের শাস্তি দেব। না সর্দার, আমরা এবার কোনো ভুল করব না। আমরা ভালো করেই বুঝেছি ওরা সাধারণ কেউ নয়। এবার আমরা দ্বিগুণ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ব। আমাদের পরিকল্পনাও তৈরি আছে। পরিকল্পনা? কি পরিকল্পনা? আমরা জানি ওরা এখনো ঝর্ণার কাছেই আছে। ঝর্ণার জল সংগ্রহের পর ওরা জঙ্গলের মাঝ দিয়ে রাজ্যের দিকে ফিরবে। এই পথে আমরা ওদের ঘিরে ফেলব। এবার পালানোর কোনো সুযোগ দেব না। আমি যদি জানতে পারি তোরা আবার ব্যর্থ হয়েছিস, তাহলে আমি নিজের হাতে তোদের শাস্তি দেব। এবার কোনো অজুহাত শুনব না। যা, তাদের ধরে নিয়ে আয়, জীবিত অথবা মৃত। জি সর্দার। আদিত্য, এই তো চলে এসেছি। যেখান থেকে আমাদের একসাথে পথ চলা শুরু হয়েছিল, সেখানেই আবার ফিরে যাচ্ছে। আমি আমার বাবা মায়ের কাছে যাব। অনেক দিন তাদের দেখি না, জানি না তারা কেমন আছে। অবনী, আমি কি তোমাকে পৌঁছে দেব? না আদিত্য, আমি নিজেই পারবো। এই জঙ্গল আমার চেনা। হ্যাঁ অবনী, আমি তার আগে তোমাকে কিছু বলতে চাই। এই তো পৌঁছে গেছি। ভেলা থেকে নেমে তারপর কথা বলি। সর্দারের চোখে কি ছিল? শুধু রাগ না, ভয়ানক কিছু ছিল। আমি জানি যদি এবারও আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের বাঁচার কোনো পথ থাকবে না। হ্যাঁ, ঠিক বলেছে গুরু, কিন্তু এবার আমরা ওদের কোনোভাবেই হাতছাড়া করব না। আমি তাহলে এবার আমার পথে যাই। আদিত্য, তুমিও সাবধানে যেও। এবার আমরা শুধু তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ওদের আক্রমণ করব না। ওরা হয়তো আমাদের চেয়ে শক্তিশালী নয়, কিন্তু বুদ্ধিমান। তাই এবার বুদ্ধি দিয়েই খেলতে হবে। কি করবে গুরু? আমরা ওদের এমন একটা ফাঁদে ফেলবো যেখান থেকে পালানোর কোনো উপায় থাকবে না। রাজ্য ফেরার একটাই পথ আছে জঙ্গলের মধ্যে। আমরা জঙ্গলের মাঝখানে একটা ফাঁদ তৈরি করব। গুরু, তুমি কি গাছের শিকড় দিয়ে ফাঁদ বানানোর কথা বলছো, নাকি চারপাশ থেকে ওদের ঘিরে ফেলার?
আমি কালো ডাকাত। আমরা একটা নির্দিষ্ট জায়গায় লুকিয়ে থাকবো। সেখানে পথ শুরু হয়ে গেছে। ওরা সেই পথ দিয়ে যাওয়ার সময় আমাদের তৈরি ফাঁদে পা দেবে। এরপর ওদের পালানোর কোনো সুযোগ থাকবে না। তখন আমরা ওদের হাতে পায়ে দড়ি বেঁধে সর্দারের সামনে নিয়ে যাব। তুমি বুদ্ধিমান গুরু। এবার সর্দার আমাদের উপর রেগে যাবে না, বরং পুরস্কার দেবে। তাহলে আর দেরি কেন? চলো চলো, ফাঁদ তৈরি করি। আদিত্য, যদি সুযোগ থাকতো তাহলে আমি তোমার মাকে দেখতে যেতাম, কিন্তু আমার সময় নেই। অবনী, আমি তোমাকে আমার সত্য জানাতে চাই। সত্য? কি সত্য? আমি আদিত্য, আসলে এই রাজ্যের এবার পালাবে কোথায়? গুরু, তোমার জবাব নেই। অবনী, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। আহা, অবশেষে পাওয়া গেল। ভাবছিলাম আর কতক্ষণ অপেক্ষা করতে হবে। শিকার নিজের পায়ে হেঁটে এলো। তোমরা আবার এসেছো? তোমরা কি চাও আমাদের থেকে? এই, ওদের এই গর্ত থেকে ওঠা। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। কি করছো তোমরা? তোমরা কি ভেবেছিলে এইভাবে পালিয়ে যাবে? এই নীল জল আমাদের সর্দার চেয়েছে, বুঝলে? চুপচাপ দিয়ে দাও, না হলে। এই জল, এটার সম্পর্কে তোমরা কিভাবে জানলে? আদিত্য, আমাদের উচিত বুদ্ধি করে বের হওয়া। লড়াইয়ে জড়ানো ঠিক হবে না এখন। গুরু, চলো ওদের নিয়ে সর্দারের কাছে যাই, তারপর এদের মজা দেখাবো। কোনো উপায় খুঁজে লাভ নেই। কি বলো রাজবৈদ্য, তুমি আমাকে এই বিষয়ে আগে কেন বলনি? মহারাজ, রাজকুমার আমাকে নিষেধ করেছিলেন আপনাকে এই বিষয়ে জানাতে। কতদিন হয়ে গেল রাজকুমার সেই বিপজ্জনক পথে বেরিয়েছে, কিন্তু এখনো ফিরল না। এদিকে রাজ্যের শত্রুরও অভাব নেই। মহারাজ, আপনি তাহলে সেনাপতিকে সৈন্যদের সাথে পাঠিয়ে দিন। আমি তাদের পথ বলে দিচ্ছি। হ্যাঁ, শীঘ্রই সেনাপতিকে আমার কক্ষে পাঠাও। আদেশ করুন মহারাজ। সেনাপতি, শীঘ্রই সিপাহীদের নিয়ে রাজকুমার আদিত্যকে খুঁজে বের করো। কোথায় আছে সে? জি মহারাজ, আমি এক্ষুনি সৈন্যদের নিয়ে বের হচ্ছি। চলো সেনাপতি, আমি তোমাদের সেই নীল ঝর্ণার ঠিকানা দিচ্ছি। সেই পথেই হয়তো রাজকুমার আদিত্যর দেখা পেতে পারো। অনেক দিন হয়ে গেল, আমার ছেলে আদিত্য এখনো ফেরেনি। সে কোথায় গেল, কি করছে, কোনো খবর নেই। আমি গভীর দুশ্চিন্তায় আছি সেনাপতি। তুমি নিজেই তাড়াতাড়ি তার সন্ধানে যাও। মহারাজ, রাজকুমার আমাদের ভবিষ্যৎ। তার কিছু হলে রাজ্যের কি হবে? আমি আমার সেরা যোদ্ধাদের সঙ্গে নিয়ে অবিলম্বে বেরিয়ে পড়ছি। আপনি চিন্তা করবেন না। তাই করো সেনাপতি, যত দ্রুত সম্ভব তাকে খুঁজে বের করো। আমি চাই আমার ছেলে সুস্থ ও নিরাপদে ফিরে আসুক। আমি রাজকুমারকে খুঁজে বের করবই।
যদি সে কোনো বিপদে পড়ে থাকে তবে আমি নিজের জীবন দিয়ে হলেও তাকে রক্ষা করব। আজ কিন্তু সর্দার আমাদের উপর রাগ করতে পারবে না। এবার আর ভুল হবে না, একদম সামনে নিয়ে যাচ্ছি, চোখের সামনেই শেষ করে দিতে পারবো। আমাদের কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? বেশি কথা না বলে চুপচাপ চল। এটা আমাদের কোথায় নিয়ে এলে তোমরা? এই চুপ, একদম চুপ, এক্ষুনি আমাদের সর্দার আসবে, একদম চুপচাপ থাক দুজনে। তোমরা জানো না আমি কে? তোমরা জানলে অনেক পস্তাবে। ছেড়ে দাও আমাদের। আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। এই চল, এরা এখানে বন্দি থাক, আমরা সর্দারকে এই সুখবরটা দিয়ে আসি। হ্যাঁ চলো গুরু। সুখবর এনেছি সর্দার। রাজবৈদ্য বলেছিল এই জঙ্গল পার হয়েই সেই নীল ঝর্ণার ঠিকানা। তার মানে এই পথ দিয়েই রাজকুমার গিয়েছে। চলো সামনে এগিয়ে দেখা যাক। আরে এটা কি? কোনো ফাঁদ মনে হচ্ছে, কিন্তু এই জঙ্গলের মধ্যে ফাঁদ কাকে ধরার জন্য বানানো হয়েছে? সেনাপতি মশাই, মনে হচ্ছে এই ফাঁদ বেশি সময়ের না। এই দেখুন, গাছের ডালগুলো সতেজ আর মাটিও। হ্যাঁ, তার মানে এটা বেশি আগের না। দেখো আশেপাশে কোনো কিছু খুঁজে পাও কিনা। এবার না আনলে তোদের জন্য বেঁচে থাকা কঠিন হয়ে যেত। আমি তোদের এমন শাস্তি দিতাম যা তোরা কল্পনাও করতে পারতি না। চলুন সর্দার, আমরা তাদের বেঁধে রেখেছি। অবনী, তুমি চিন্তা করো না, আমি তোমার কিছুই হতে দিব না। একবার যদি আমি বের হতে পারি তাহলে ওদের আর রক্ষে নেই। জানি না এই ডাকাতগুলো কি চায়, কেন বারবার আমাদের পেছনে পড়েছে। এই তো কাদের যেন পায়ের ছাপ দেখা যাচ্ছে। হয়তো রাজকুমার কোনো বিপদে আছে। চলো তাড়াতাড়ি চলো। তোমাকে অনেক দিন ধরে খুঁজছিলাম, রাজকুমার আদিত্য। তুমি? রাজকুমার? হ্যাঁ আমি। রাজকুমার? কে রাজকুমার? কে আবার? এই তো চোখের সামনে যে দাঁড়িয়ে আছে সেই তো রাজকুমার, রাজকুমার আদিত্য। আদিত্য একজন রাজকুমার? ও, তার মানে এই আদিত্য তোমার সাথে মিথ্যা কথা বলেছে, তোমার সাথে ও বিশ্বাসঘাতকতা করেছে, নিজের পরিচয় লুকিয়েছে। অবনী, আমি তোমাকে বলতে চেয়েছিলাম, আমি তোমাকে আজই আমার আসল পরিচয় জানাতে চেয়েছিলাম। আদিত্য, আমি জানি তুমি হয়তো কোনো কারণেই পরিচয় লুকিয়েছো। আমি তোমাকে বিশ্বাস করি আদিত্য। কিন্তু তুমি এখানে, এটা কিভাবে সম্ভব? আমি কি ভুল দেখছি? আর তুমি কেন আমাকে বন্দি করেছো সিপাহী রঞ্জিত? অবাক হয়েছো রাজকুমার? আমাকে দেখে এত বিস্মিত হওয়ার কিছুই নেই। আমি তো তোমার সব দুঃখের মূল কারণ। আদিত্য, তুমি কি তাকে চেনো? হ্যাঁ, তুমি তো রাজ্যের একজন সাধারণ সৈন্য ছিলে, কিন্তু একদিন তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? তুমি এখানে কেন এই ডাকাতদের সাথে? সর্দার, এই কি বলে এই বোকা ছেলে, আপনি নাকি আমাদের সাথে?
আসলে এই ছেলেটা কত বোকা। আমরা হচ্ছি সর্দারের চেলা, আর তুই বলছিস সর্দার কেন আমাদের সাথে? যেদিন থেকে মা অসুস্থ হয়েছে সেদিন থেকে তুমিও নিখোঁজ। মা সব সময় তোমার প্রশংসা করতেন, বলতেন তুমি নাকি খুব সাহসী ও বিশ্বস্ত। তুমি ছিলে একজন সাধারণ সিপাহী সৈন্য, কিন্তু এখন দেখছি তুমি একজন বিশ্বাসঘাতকও। তুমি আসলে কে? সৈন্য? ওই সাধারণ সৈন্য? আমি ছিলাম রাজ্যের সবচেয়ে যোগ্য যোদ্ধা, অথচ কি পেলাম আমি? কিছুই না। তোমার রাজা বাবা আমাকে কিছুই দেননি, শুধু আদেশ, শুধু দায়িত্ব। আর তোমার মা, তিনি তো সব সময় আমার উপর নজরই রাখতেন যেন আমি কোনো অন্যায় না করি। তাই তো ওকেই প্রথম সরাতে হয়েছিল। সে ছিল আমার পথের কাঁটা। কি বলছো? পথের কাঁটা? তুমি কি করেছো বলো, আমায় তাড়াতাড়ি বলো। হ্যাঁ, রানীমা জেনে গিয়েছিলেন যে আমি রাজ্যের ধন সম্পদ লুটপাট করছি, রাজ্যের সম্পদ বাইরে পাচার করছি। তিনি আমাকে আটকাতে চেয়েছিলেন, কিন্তু আমি কি তা হতে দিতাম? রাজ্যের সম্পদ লুট? তুমি কি বলছো এসব? তিনি খুব বুদ্ধিমতী ছিলেন। ও বুঝতে পেরেছিলেন যে সৈন্যদের মধ্যে কেউ একজন বিশ্বাসঘাতক রয়েছে। তিনি আমাকে গোপনে অনুসরণ করছিলেন, তাই তাকেই রাস্তা থেকে সরিয়ে দিয়েছিলাম। কি নিষ্ঠুর! একজন রানী যিনি তোমাকে বিশ্বাস করেছিলেন, তিনিই তোমার ষড়যন্ত্রের শিকার হলেন। তুমি কিভাবে এতটা নির্মম হলে? এই মেয়ে, তুই চুপ থাক। এই, তোরা যা, ওকে আরো শক্ত করে বেঁধে দে। আর বেশি কথা বললে এবার মুখও বেঁধে দিব। কি খবর রাজবৈদ্য? সেনাপতির কি কোনো খবর এসেছে? জি মহারাজ, তারা জঙ্গলের মধ্যে পায়ের ছাপ দেখতে পেয়েছে। এই পথ ধরেই তারা এগিয়ে যাচ্ছে। শীঘ্রই রাজকুমার আদিত্যকে তারা খুঁজে বের করবে। কে জানে ছেলেটা কোন বিপদে পড়েছে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, সে একজন রাজকুমার, সে নিজেকে রক্ষা করতে পারবেই। তাই যেন হয়। আমরা তোমাকে অনেক বিশ্বাস করতাম, আর তুমি কি না? বিশ্বাস? রাজপরিবার কেবল নিজেদেরকে নিয়েই ভাবে, সাধারণ সৈন্যদের কোনো মূল্যই দেয় না। আমি কেবল আমার অধিকার আদায় করেছি, আর রানীমাকে সরানোর জন্য আমার একটা উপায় দরকার ছিল। তুমি কি করেছিলে বলো, কি করেছিলে আমার মায়ের সাথে? সিপাহী রঞ্জিত আজ থেকে কোষাগার কঠোর পাহারায় রাখবে, এটা মহারাজের আদেশ। জি রানীমা, আপনি কোনো চিন্তা করবেন না। এই কোষাগারের চাবি একমাত্র তোমারই কাছে থাকে। মনে রেখো, আমরা তোমাকে বিশ্বাস করি, আমাদের বিশ্বাস রেখো। জি রানীমা, আমি নিজের জীবন দিয়ে হলেও নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করব। এ তো শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া রানীমা। আমি হতে চেয়েছিলাম যুদ্ধক্ষেত্রের প্রধান সিপাহী, আর আপনারা কিনা আমাকে সামান্য পাহারাদার হিসাবে রেখেছেন। এর মূল্য তো আপনাদেরকে দিতেই হবে। এই কে রে ওখানে? আমি কালু ডাকাত। ও, তোরা এসেছিস? জি সর্দার, আমরা এসেছি। যা, তাড়াতাড়ি ভেতরে গিয়ে কাজ শেষ কর।
কিসের শব্দ হলো? মনে হলো কিছু একটা পড়লো, কিন্তু এই সময়ে কি হতে পারে? না, গিয়ে একবার দেখতে হচ্ছে। কিসের শব্দ হচ্ছে এমন? আর শব্দটা তো কোষাগারের দিক থেকে আসছে। রানীমা আসছে, তাড়াতাড়ি চলে যা। গুরু, চলো এই জানালা দিয়ে নেমে পড়ি। চল চল। তুমি কি কোনো শব্দ শুনতে পেয়েছো? কই না তো রানীমা, কিসের শব্দ? আমি তো কোনো শব্দই শুনতে পাইনি। ঠিক আছে, কোষাগারের দরজা খুলে দাও। কিন্তু রানীমা। যা বললাম তাই করো। এ কি, জানলা খোলা কেন? আর এইখানের কিছু সোনাদানাও কম কম মনে হচ্ছে। না, এই বিষয়ে আমাকে মহারাজকে জানাতে হবে। না 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 না, কিছুতেই এই খবর মহারাজের কাছে পৌঁছানো যাবে না। তার আগেই আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এই নিন রানীমা, রাজবৈদ্য আপনাকে এই শরবত পান করতে দিয়েছে। রাজবৈদ্য? কিন্তু কেন? এটা রাজ্যের সব থেকে দামি মধু দিয়ে তৈরি শরবত। এর অন্যান্য গুণ রয়েছে। কি গুণ? সেটা তো আপনি পান করলেই জানতে পারবেন রানীমা। ঠিক আছে, দাও। আমাকে সন্দেহের চোখে দেখা। এবার সারা জীবন তুই বিছনায় পড়ে থাকবি। তুমি আমার মাকে ধোঁকা দিয়েছিলে, তুমি তাকে বিষ খাইয়ে দিলে। আমার মা তো তোমাকে বিশ্বাস করেছিলেন। বিশ্বাস? তিনি আমাকে বিশ্বাস করতেন জন্যই তো এত সহজে আমার ফাঁদে পা দিয়ে দিলেন। আমি তাকে বলেছিলাম যে পানীয়টি এই রাজ্যের সবচেয়ে দামি মধু দিয়ে তৈরি, আর তিনি তা বিশ্বাস করে নিলেন। ধীরে ধীরে সেই বিষ তার শিরায় উপশিরায় প্রবাহিত হতে শুরু করলো, আর তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং রাজ্যের কেউ তা বুঝতেও পারল না। এটা কিভাবে সম্ভব? এত নির্মমতা! রানীমা তো তোমার মতো সৈন্যদের মঙ্গল কামনা করতেন। তোমার এই বিশ্বাসঘাতকতার মূল্য তুমি কিভাবে দিবে? এই মেয়ে, তুই চুপ থাক। সর্দার তোকে চুপ থাকতে বলছে। তার মানে তোমার জন্যই আমার মায়ের এই অসুখ। আমার মা যখন কষ্ট পাচ্ছিলেন, যখন তিনি মৃত্যুর সাথে লড়ছিলেন, তখন তুমি কোথায় ছিলে? তুমি কি তখনও এইভাবে হাসছিলে? আমি তখন বিজয়ের স্বাদ উপভোগ করছিলাম রাজকুমার। আমি জানতাম এই রানীমা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে, আর আমি আমার পথ পরিষ্কার করতে পারবো। কিন্তু কিন্তু তোর মতো একটা বাচ্চা ছেলে ওই সব গন্ডগোল করে দিল। তুই নীল ঝর্ণার পানি দিয়ে তাকে সুস্থ করতে চাস, কিন্তু আমি তা হতে দেব না। আমি তোকেও শেষ করে দেব। সিপাহী রঞ্জিত, আমি তোমাকে ছাড়বো না। তুমি তোমার পাপের শাস্তি পাবেই। আজ এই মুহূর্তে আমি তোকে শেষ করে দেব। আমার পাপের শাস্তি কে দিবে আমায়? না, এ আমি কিছুতেই হতে দিতে পারি না। এই বাঁধন যে করেই হোক আমাকে খুলতেই হবে। তাড়াতাড়ি এগিয়ে চলো, রাজকুমারের জীবন হয়তো বিপদের মুখে। আমাদের যে করে হোক তাকে খুঁজে বের করতেই হবে। সেনাপতি মশাই, দেখুন এই পায়ের ছাপগুলো একদম টাটকা। তার মানে তারা আমাদের থেকে খুব বেশি দূরে নেই। খুব সাবধান হতে হবে। এই জঙ্গলে ডাকাতদের আস্তানা থাকার সম্ভাবনা আছে। আমরা একদম শত্রুর এলাকায় ঢুকে পড়েছি। সবাই অস্ত্র হাতে প্রস্তুত থাকো। কোথাও রাজকুমার আদিত্য কি আবার কোনো ডাকাত দল অপহরণ করেনি তো? না, তিনি সাধারণ পোশাকেই আছেন,
কেউ দেখে বুঝবে না তিনি রাজকুমার, কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে রাজকুমার আদিত্য সাধারণ কেউ নন। তিনি শক্তিশালী এবং বুদ্ধিমান, তিনি সহজে হার মানার ছেলে নন। কিন্তু সেনাপতি, যদি ডাকাতরা ওনাদের হত্যা করে ফেলে, হতে পারে আমরা অনেক দেরি করে ফেলেছি। না, চুপ থাকো, আমরা দেরি করিনি। আমাদের লক্ষ্য একটাই, রাজকুমারকে সুস্থ ও অক্ষত অবস্থায় রাজপ্রাসাদে ফিরিয়ে নেওয়া। যত বাধাই আসুক না কেন, আমরা ওনাকে বাঁচাবই। সেনাপতি মশাই, সামনেই কিছু কাপড়ের টুকরো পরে আছে, দেখে মনে হচ্ছে এগুলো কারো পোশাকেরই অংশ হবে। এটা নিশ্চিত যে তারা এখান দিয়েই গেছে, আর বেশি দূরে নেই। সবাই সতর্ক হও, আমাদের শত্রুরা যে কোনো সময় হামলা চালাতে পারে। আমি তোমাকে ছেড়ে দেব না। আমি শপথ করছি, আমার মায়ের প্রতি করা তোমার প্রতিটি অন্যায়ের বিচার আমিই করব। ওহো রাজকুমার, তুমি তো এখনো আমার হাতে বন্দী। তোমার এই শপথের কি কোনো মূল্য আছে? আদিত্য, আমাদের এখন শান্ত থাকতে হবে। ক্রোধের বশে ভুল সিদ্ধান্ত নিলে চলবে না। আমাদের এখান থেকে বেরোতে হবে। হ্যাঁ অবনী, তুমি ঠিক বলেছ, কিন্তু এই বিশ্বাসঘাতকের বিচার না হলে আমি যে শান্তি পাবো না। তোমাদের এই নাটক আমার ভালোই লাগছে, কিন্তু কোনো লাভ নেই। তোমরা এখান থেকে জীবিত কেউ বের হতে পারবে না। আজই তোমাদের গল্পের সমাপ্তি হবে। মনে রেখো, জয় সবসময় সত্যেরই হয়। কে এই মেয়ে? একে আগে শেষ করে দে। এই মেয়েটাকে সবার আগে শেষ কর। অনেক ঝামেলা পাকিয়ে ফেলেছে ও। ওর জন্যই আজ আমার রাগ মাথায় উঠে যাবে। আর পারছি না, কদিন হয়ে গেল। আমার অবনী কোথায়, কেমন আছে, কিছু খেয়েছে তো? ও কি বিপদে পড়েছে? আমার যে আর মন মানছে না, মনে হচ্ছে ও কোনো বিপদে পড়েছে। শুধু তুমি নও, আমিও দুশ্চিন্তায় পড়ছি। কিন্তু আমরা কি করব? কোথায় খুঁজবো ওকে? এমন কোনো দিকও নেই যেখানে খোঁজ করিনি। আমি জানি না, আমার বুক কেমন করছে। মনে হচ্ছে ও কোনো বড় বিপদে পড়েছে। আমার অবনী বিপদে আছে। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু কিন্তু কি করব বলো? না, আমি আর বসে থাকতে পারছি না। কিছু একটা করতেই হবে। কেউ না কেউ নিশ্চয়ই ওর খোঁজ দিতে পারবে। কিন্তু কাকে জিজ্ঞেস করব? কোথায় যাব? আমরা সাধুর কাছে যাব। সেই যে জ্ঞানী সাধু থাকেন, তিনি অনেক কিছু জানেন। তিনি আমাদের সাহায্য করবেন। আগেও অবনীকে সাহায্য করেছে। হয়তো তিনি জানবেন কোথায় আমার অবনী। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। যদি কেউ কিছু বলতে পারে, তবে তিনিই পারবেন। হে বিধাতা, আমার মেয়েকে রক্ষা করো। ও যেন সুস্থ থাকে, ও যেন আমাদের কাছে ফিরে আসে। না, ওকে স্পর্শ করবে না। বলছি, ওকে ছেড়ে দাও। রাজকুমার, তোর এত ভাবনা কেন? এটা তো রাজ পরিবারের কেউ না, তাহলে কেন এত চিন্তা করছিস? ও আমার বন্ধু। ওর কিছু হলে আমি তোমাদের ছেড়ে দেব না। রাজকুমার, এখন তোকে ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। আজ তোদের দুজনকেই শেষ করব। কি বলো গুরু? তোমরা ভুল করছো, তোমরা অন্যায় করছো। আমরা ন্যায় অন্যায় বুঝি না, আমরা শুধু সর্দারের আদেশকেই মানি। ওকে ছেড়ে দাও সিপাহী রঞ্জিত। এত কথা বলা দরকার নেই, ওদের আগে শেষ কর। না, থামো, ওর কিছু করো না। প্রয়োজনে আমাকে মেরে ফেলো। না আদিত্য, এ কি বলছো তুমি? তোমার মায়ের প্রতিশোধ নিতে তোমাকে থাকতে হবে। কি বলো?
শোনো গুরু, এরা নাকি প্রতিশোধ নেবে। এদের দুজনকেই আজকে শেষ করে দেব। কে এই ভর সন্ধ্যায় কে আমার আশ্রমে এসেছে? আমরা অবনীর বাবা মা। আপনি নিশ্চয়ই আমাদেরকে চিনতে পেরেছেন সাধু বাবা। এসো, ভেতরে এসো। আমি বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে। এই বাতাসের লক্ষণ যে ভালো নয়। বলো বলো, কি হয়েছে তোমাদের? সাধু বাবা, আমাদের মেয়ে অবনী অনেকদিন ধরে নিখোঁজ। আমরা কোথায় খুঁজিনি, কোথায় যাইনি, কিন্তু ওর কোনো খোঁজ পাচ্ছি না। আমার মায়ের মন বলছে ও কোনো বড় বিপদে পড়েছে। আপনি তো সবই জানেন, ভবিষ্যৎ দেখতে পারেন। আমাদের একটু বলুন, আমাদের মেয়েটা কোথায় আছে? ও কি ঠিক আছে? আমরা কি ওকে আবার ফিরে পাবো? আমি তোমাদের দুশ্চিন্তা বুঝতে পারছি। অবনী এখন এক ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে। ও এক অন্ধকারের সঙ্গে যুদ্ধ করছে, যেখানে ওর জীবন বিপদের মুখে। বিপদ? না না, আমার মেয়ে বিপদে আছে। দয়া করে কিছু করুন বাবা, আমরা ওকে ফিরিয়ে আনতে চাই। ওর কিছু হলে আমি বাঁচবো না। ওর কিছুই হবে না, তোমরা কোনো চিন্তা করো না। প্রকৃতি ওর সাথে আছে। এ কি হচ্ছে গুরু? ওই গুহার ভিতরে বাতাস আসছে কিভাবে? সর্দার, কোথায় আপনি? বাতাসে কিছুই দেখতে পাচ্ছি না আমরা। আদিত্য, তুমি চিন্তা করো না, আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি। এই বাতাস কোথা থেকে আসছে? এটা কিভাবে সম্ভব? এই গাধা দুটো কিভাবে বেঁধেছিল ওদের, যে এত সহজেই ওরা বাঁধন খুলে ফেললো? মাফ করবেন সর্দার, তারা তো বাঁধন খুলেছে, কিন্তু এখান থেকে পালাতে পারবে না। হঠাৎ করে বাতাসটা এসে সব কিছু লন্ড ভন্ড করে দিল, কিন্তু তোদেরকে আজ ছাড়ছি না। এই তো এখানেই পায়ের ছাপ শেষ হয়েছে। তার মানে এরা এই সামনের গুহাতেই আছে। জি সেনাপতি মশাই, আপনি ভেতরে যান, আমরা বাহিরেই আছি, যেন কেউ পালাতে না পারে। রাজকুমার আদিত্য, সেনাপতি অর্ঘ্যবান, তুমি এখানে? আরে, এ তো সেই সেনাপতি যে একাই 100 জনকে হারিয়ে দেয়। এর সাথে তো আমরা লড়াই করে পারবো না রে। কার এত বড় সাহস আমার সামনে এদেরকে আঘাত করবে? কে আছো ওখানে? বেরিয়ে এসো। হ্যাঁ, বেরিয়ে এলাম। এই নাও, চলো এবার লড়াই করা যাক। সিপাহী রঞ্জিত, তুমি? এই সিপাহী বিশ্বাসঘাতকতা করেছে আমাদের সাথে। সেনাপতি, ওকে আমি শেষ করব। দাও, তলোয়ারটা আমার কাছে দাও। এই নিন রাজকুমার। আদিত্য, সাবধানে, সে অনেক চতুর। তুমি চিন্তা করো না অবনী, আমি তাকে শেষ করে আমার মায়ের প্রতিশোধ নিব। আদিত্য, দেখলে তো রাজকুমার, কত বড়াই ছিল তোমার। এসব ফালতু গর্ব দেখিয়ে তুমি আমাকে হারাবে ভেবেছিলে। শেষ পর্যন্ত রাজপুত্রই তো মাটিতে পড়ে কাতরাচ্ছে। আমি এখনো হেরে যাইনি।
আমার মায়ের প্রতি করা তোমার অন্যায়ের বিচার আমিই করব। আমি আমি তোমাকে কি করবে তুমি? তোমার শরীরে শক্তি আছে, চোখের সামনে ওই মৃত্যু দেখেও এত অহংকার, কি মজার, কি মজার। থামো, এক কদমও এগোবে না। তুই তুই আমার পথে দাঁড়াবি? আমি শুধু তোমার পথে দাঁড়াচ্ছি না, আমি তোমার এই অন্যায়ের যাত্রা এখানেই শেষ করে দেব। তুমি মনে করেছিলে আমি দুর্বল, না আমি দুর্বল নই, আমি সত্যের পক্ষে লড়ব। মেয়ে মানুষের এত বড় সাহস, তলোয়ার হাতে নিয়েই নিজেকে যোদ্ধা ভাবছিস? তুই জানিস আমি কার সাথে কত যুদ্ধ করেছি, রাজ্য কাঁপিয়ে দিয়েছি, আর তুই তুই কিনা একটা সামান্য মেয়ে। মেয়ে বলেই তো আজ তোমার সামনে দাঁড়ানোর সাহস করেছি। আচ্ছা আচ্ছা, তাহলে দেখে নি তোর সাহস কতক্ষণ থাকে। ধৈর্য হারাচ্ছিস না দেখছি। মেয়ে মানুষ হয়ে এত সাহস পাস কোথা থেকে? আমি ভয় পাই না, কারণ আমি জানি সত্যের কাছে মিথ্যার কোনো শক্তি নেই। চুপ কর, তোকে এবার শেষ করব। না, এটা কি করলি তুই? তোমাকে তোমার অন্যায়ের ফল দিয়েছি, তোমার অত্যাচার আজ এখানেই শেষ। রাজকুমার, আপনি উঠুন। ওকে এক্ষুনি কোন বৈদ্যের কাছে নিতে হবে, অনেক রক্ত পড়ছে। অবনী, তুমি আমার বন্ধু রাজকুমার আদিত্যকে বাঁচিয়েছো। আমি এখন তাকে নিয়ে রাজপ্রাসাদে যাচ্ছি। তুমি বাকি সৈন্যদের সাথে এসো। চলুন, আপনারা এই ডাকাত দুটোকে নিয়ে গিয়ে বন্দী করে রাখুন। আপনি কে? আমি রাজকুমার আদিত্যের বন্ধু। না, ওই মেয়ে মিথ্যা কথা বলছে। ও আমাদের দলের লোক, ওকেও বন্দি করে ফেলো। আরে এ কি করছেন? আমি শত্রু নই। আপনি জয়ী হন, এখন আমাদের সাথে চলুন, সে কথা রাজ দরবারে গিয়ে হবে। এ কি করছেন আপনারা? আমি আদিত্যের বন্ধু। একদম ঠিক সময় এনেছো সেনাপতি। আর কিছুক্ষণ দেরি হলেই হয়তো। না রাজবৈদ্য, ওসব কথা বলো না। তাড়াতাড়ি আমার আদিত্যকে সুস্থ করে তোলো। জি মহারাজ, তবে ওই সুস্থ হতে এবং তার জ্ঞান ফিরতে কয়েকদিন সময় লাগতে পারে। তাকে যেন এখন কেউ বিরক্ত না করে। আপনি কোনো চিন্তা করবেন না, সেদিকে আমি খেয়াল রাখবো। আরে এ কি করছেন আপনারা? আমাকে এখানে কেন রেখে যাচ্ছেন? আমাকে আদিত্যের কাছে নিয়ে যান, আমি দেখতে চাই ও ঠিক আছে কিনা। কে মেয়ে? তার কত বড় সাহস ওই রাজকুমারকে নাম ধরে ডাকছে? হ্যাঁ হ্যাঁ, সে আমাদের লোক, তোমাদের সাথে চালাকি করার চেষ্টা করছে। কেন তোমরা মিথ্যা কথা বলছো? এখানে আর কেউ নেই এখন, আমরা তোরে শেষ করে দিতে পারি, তাই চুপচাপ থাক। গুরু, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। এই মেয়েকেও আমাদের সাথে বন্দি করে দিয়েছো। এই মেয়ে আমাদের সর্দারকে হত্যা করেছে, ওর জন্য এইটাই শাস্তি। তোমরা তোমাদের পরিকল্পনা সফল হবে না। আদিত্য ঠিকই আমার খোঁজ নেবে, আর তখন তোমাদের খবর থাকবে না। সাধু বাবা বলেছেন অবনীর কিচ্ছুটি হবে না, ও ঠিকঠাক ফিরে আসবে। এখন আমার চিন্তা করার আর কোনো কারণ নেই। ওহে রমেশ, তোকে তো অনেকদিন কাঠ নিয়ে বাজারে যেতে দেখি না, আজ হঠাৎ?
চাচা, বেশ কয়েকদিন আমি অসুস্থ ছিলাম, তাই। এখনো তো মনে হচ্ছে অসুস্থ। তুই কেন বাজারে যাচ্ছিস? মেয়েটা কোথায়? অনেকদিন ধরে তাকেও তো দেখছি না। তোদের ঘরে কি সবকিছু ঠিক মতো চলছে তো? হ্যাঁ চাচা, সব ঠিকঠাকই আছে, কিন্তু আমার তো মনে হচ্ছে না। তোকেও তো কেমন যেন দেখাচ্ছে। তা অবনী কি বাড়িতেই আছে? ওকে একটু দরকার ছিল। না চাচা, অবনী একটু ওর মামার বাড়ি গিয়েছে। মামার বাড়ি? কিন্তু ওর তো কোনো মামাই নেই। আচ্ছা বল তো, কি লুকাচ্ছিস আমার কাছে? কিছুই না চাচা, আমি এখন আসি। কোথাও তোদের পালক মেয়েটা তোদের ছেড়ে চলে যায়নি তো আবার? তোমরা আমাকে অকারণেই বন্দি করে রেখেছো, আমি কিছুই করিনি। ও সবাই এই কথাই বলে, কিন্তু কোনো লাভ হয় না। একবার যে বন্দি হয় সে সারা জীবনই বন্দি থাকবে। আচ্ছা আমাকে বলো, আদিত্য কেমন আছে? রাজকুমার আদিত্যের জ্ঞান ফেরেনি এখনো। তুমি কি ভাবছো আবার তাকে আঘাত করবে? তোমার শাস্তি তো রাজামশাই দিবেন। তার মানে আদিত্য এখনো সুস্থ হয়নি? আদিত্য অনেক আঘাত পেয়েছে। আমাকে আরো কিছুদিন এই কারাগারে বন্দী হয়ে থাকতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কিন্তু সেনাপতি, যে কিনা আদিত্যের বন্ধু, সে কি আমার কথা ভুলে গিয়েছে? এই মেয়ে, তোর এত ভাইবা কাজ নাই। তুই আমাদের সাথে বন্দি থাকবি চিরদিন। নে, তাই তোর খাবারটা খেয়ে নে আর আমার চেলা হয়ে যা। হ্যাঁ গুরু, ওর জন্য ভীষণ মায়া হচ্ছে। যাকে বাঁচালো তার লোকজনই তাকে বন্দি করে রেখেছে। এই সব কিছু তোমাদের জন্য হয়েছে, দেখে নিও। আদিত্য তোমাদের ছাড়বে না। আমার তো এখান থেকে বের হতে হবে। আমি এখানে বন্দি হয়ে থাকতে পারবো না। জানি না বাবা মা কেমন আছে, আমাকে নিয়ে হয়তো অনেক চিন্তা করছে। এই অদৃশ্য হওয়ার পাতাটা আমার কাছে আছে, এই পাতাটা কাজে লাগিয়ে দেখি এখান থেকে বের হতে পারি কিনা। তবে ডাকাত দুটোর থেকে আড়ালে গিয়ে অদৃশ্য হতে হবে। না, এখানে তো এমন কোনো শক্তি নেই যে আমি অদৃশ্য হয়ে বের হয়ে যেতে পারবো। আমি হয়তো অদৃশ্য হয়ে চোখের আড়ালে যেতে পারবো, কিন্তু পালাতে পারবো না। এই মেয়ে, তুই ওখানে কি করছিস? এসব করে কোনো লাভ নেই। তোর এখন আমাদের সাথে এখানেই থাকতে হবে। তুই আমাদের ধরিয়ে দিয়েছিস, এটাই তোর শাস্তি। তোমরা দেখে নিও, আদিত্যের জ্ঞান ফিরলেই সে আমার খোঁজ করবে। গুরু, এই মেয়ে কি বলে? না, এভাবে এদের সাথে থাকা আর সম্ভব না। আমি কি একবার পাখির পালকটা ব্যবহার করে দেখব? কিন্তু তাতে তো এরা দেখে ফেলবে আমার কাছে অদ্ভুত কোনো শক্তি আছে। না, এটা করা যাবে না। আমাকে আদিত্যের জন্য অপেক্ষা করতে হবে। রাজকুমার আদিত্য, আপনি ঠিক আছেন? আপনার জ্ঞান ফিরেছে? রাজবৈদ্য, কোথায় আপনি? তাড়াতাড়ি আসুন। এখনো রাজকুমার ঠিকভাবে সুস্থ হয়নি, ওনার অনেক বিশ্রাম দরকার। সেনাপতি, ওনার খেয়াল রাখো, আমি ওনার জন্য ঔষধ তৈরি করছি। কি গো, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? না গো, আজ বাজারে যাওয়ার সময় ওই চাচার সাথে দেখা হয়েছিল। সে কি যেন সব বলল। কি বলেছে যে তুমি এত হতাশ হচ্ছ? আমাদের অবনী। তুমি কোনো চিন্তা করো না, সাধু বাবা তো বলেছে ওর কোনো ক্ষতি হবে না। সাধু বাবা সত্য কথাই বলে, তুমি আর চিন্তা করো না। চলো, খাবার খেয়ে ওষুধ খেয়ে নাও।
অবনী কি আমাদের ছেড়ে চলে গেছে? এই কি বলছো তুমি? এ কথা কেন মুখে আনছো? অবনী কেন আমাদের ছেড়ে চলে যাবে? অবনী কখনো এমনটা করবে না। ও তো আমাদের অনেক ভালোবাসে। অবনী যদি জানতে পারে যে ও আমাদের আসল মেয়ে নয়, তাহলে কি আমাদের ছেড়ে যাবে না?